বিয়ের পরে একটা মেয়ের রেস্ট করার আর সুযোগ হয় না। তাই আপনার কাছে আপনার নিজের মেয়ে হোক, পরের মেয়ে হোক, যেই থাকুক না কেন, চেষ্টা করবেন তাকে একটু রেস্ট দেওয়ার সুযোগ করে দেওয়ার। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই কটা দিন এই বৃষ্টি, এই স্নো, মানে খুবই ঠান্ডা যাচ্ছে। তো আজ সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে বাড়ি ঘর রাস্তা সব কিছু সাদা হয়ে আছে। খুব যে বেশি স্নো পড়েছে তা না, তারপরও যতটুকু পড়েছে সব কিছু একদম সাদা হয়ে আছে। তো এর মধ্যে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছি, আসার পরে মনে হলো যে নাস্তায় যদি একটু খোলা চা পিঠা হয় মন্দ হয় না। এখানে আমি 3 থেকে 3.5 কাপের মতো গুঁড়িকে প্রথমে অল্প গরম পানি দিয়ে একেবারে শুকনো অবস্থায় চামচ দিয়ে ঘষে ঘষে একটু আঠালো করে নিয়েছি। তারপরে একটু কুসুম গরম পানি মিলিয়ে এই ব্যাটারটা তৈরি করছি। আর এর মধ্যে আমি 2টো ডিম দিয়েছি। আপনারা চাইলে এই ব্যাটারটা অনেক পাতলাও করতে পারেন, সেক্ষেত্রে খোলা চা পিঠা অনেক পাতলা হয়, তবে আমি হালকা একটু ভারী রেখেছি। সকালে উঠে মোটামুটি সব কিছু সাদা ছিল, এই যে এর মধ্যে কিছুটা হাঁটাহাঁটির পরে স্নো চলেও গেছে। আর এরপরে আমার অবশ্য রেকর্ড করা হয়নি, ঠিক 9:30 কি 10:45টার দিকে ঝুম একটা বৃষ্টি হয়ে না এই সব কিছু ধুয়ে মুছে একেবারেই চলে গেছে। তো হাসছিলাম, এই পিঠা বানাতে বানাতে দেখলাম যে আবার রোদও উকি দিচ্ছে। আমি যখন প্রথম লন্ডনে এসেছি তখন একটা কথা খুব শুনতাম যে এখানে 3টা ডব্লিউর কোনো বিশ্বাস নেই। মানে একটা হচ্ছে ওয়েদার, একটা হচ্ছে ওয়াইফ, আরেকটা হচ্ছে ওয়ার্ক। মানে এই 3টা জিনিস যে কোনো সময় জানি চলে যেতে পারে বা বদলায়। তো এরকম ওয়েদার যখন দেখি তখন আমার সেই দিনগুলোর কথা না খুব মনে পড়ে। আমি এর মাঝে উপরে 4টা বেডরুম গুছিয়ে এসেছি। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। এর মধ্যে ব্যাটারটা যতটুকু ভিজেছে, দেখেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে। আসলে খোলাজা পিঠাটার জন্য চালের গুঁড়ি কিংবা যে ব্যাটার এটা যে একেবারে পারফেক্ট হতে হবে এমনটা না, তবে 2-একটা স্টেপ যদি ঠিক রাখতে পারেন দেখবেন যে পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে। তো এই তো আমার হাজব্যান্ড বসে আছে, আমরা এখন গরম গরম শীতের পিঠা খাবো আর এই রোদের ঝিলিক দেখব। আমি কোনো পিঠা বা নাস্তা অত যে নেশা বা পছন্দ করে খাই এমনটা না, তবে খোলাজা পিঠা নারকেল আর গুড় দিয়ে খেতে কেন জানি আমার খুবই ভালো লাগে। আর এই খোলাজা পিঠা হাঁসের ঝোল কিংবা একটু হয় না আলু ঝোলের তরকারি দিয়ে খেতে খুবই মজার হয়। তবে মজার ব্যাপার হচ্ছে যেদিন আমার মাংস থাকে সেদিন আর এই পিঠা বানানোর সুযোগ হয় না, আবার যেদিন পিঠা বানাই সেদিন আর ঝোলের তরকারি থাকে না। তো আজ আমি শক্ত মুরগিটা রান্না করব, তো সেই ভাবছিলাম যে এখান থেকে 2টো পিঠা রেখে দিব, রাতে খাবো। তবে এই পিঠা এই যে মচমচে একটা ভাব, এটা খেতেই মজা লাগে। গরম পিঠা খাওয়াবো বলে হাজব্যান্ডকে একেবারে কাজেই দেরি করিয়ে দিয়েছি। তো ও খেয়ে দিয়ে কাজে চলে গেছে আর আমি একটু হাঁটতে বের হয়েছি। ওই যে বলেছি না একটা ঝলক বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর আবার রংধনুও দেখা গেল। তো এর মাঝে আমি আবার একটু ডানে এসেছি, এখন তো সেল চলছে। এই সেলটা ওদের অনেক আগে থেকেই চলছে, আমার এর মাঝে আর এবার আসা হয়নি। তো আজ এসে দেখলাম অবশিষ্ট কিছু আছে যেগুলোর কিছুই হয়তো আমাদের পছন্দ হবে না। এখানে ক্রিসমাসের জিনিসই বেশি, তো যারা এগুলো সেলিব্রেট করে ওনারা হয়তো এখান থেকে বেশ কিছু জিনিস নিয়ে পরের বারের জন্য স্টোর করে রেখে দিবে। আমি মূলত এখানে এসেছি আজকে গিফটের জন্য। তো টুকটাক কিছু জিনিস দেখছিলাম আর একটা ল্যান্টার্নস নিব বলেই এসেছি। ওটা আমি অনলাইনে সেলে দেখে এসেছি, তবে কাছে এসে হাত দিয়ে যখন ধরেছি মনটাই খারাপ হয়ে গেছে। আগে কিন্তু ওদের এই ল্যান্টার্নসগুলো বেশ মজবুত ছিল, এই যে দেখেন এত নরম। তো পরে আমি ভাবলাম যে কাউকে যখন কিছু জিনিস দিব সেটা মজবুত হোক সুন্দর হোক, ওটাই ভালো, সেই কারণে আর নেইনি। প্রায় ওরা সেল দেয়, তো আমার কিছু পছন্দ ছিল, আজ ভাবলাম যে সেই পছন্দের 2-একটা জিনিস যদি সেলে থাকে নিয়ে যাব। দুঃখের ব্যাপার হচ্ছে আমার কোনো জিনিসই ওরা কেন জানি সেলে দেয়নি। তো ঘুরে ফিরে একটু দেখছিলাম আর মন খারাপ করে পরে বাসায়ও চলে এসেছি। আজ হচ্ছে সোমবার, প্রতি সোমবারেই দেখা যায় আমি রান্নাটা অনেক বেশি করে করি, 2 দিনের জন্য করি।
কারণ সোমবার বাচ্চারা হচ্ছে এক্সট্রা ক্লাস করে, সব মিলিয়ে ওরা 3:30টার জায়গায় মোটামুটি বাসায় আসতে আসতে কারো 4:45, কারো 5টা, কারো 5:15 বাজে। তো আমার একটু রান্নাবান্না করার সুযোগ থাকে। আর মঙ্গলবার হচ্ছে আমার ভেজিটেবল কেনার দিন। মঙ্গলবারটা আমি ভেজিটেবল কিনি, সাথে একটু শপিং করি। ওই দিন সকালবেলাটা নিজের মতো একটু ঘুরে ফিরে কাটাই। একেবারে যে ঘুরি তাও না, ওই দিন দেখা যায় কার এক্সট্রা জুতা লাগবে, কার মোজা লাগবে, কার কাপড় লাগবে, বা নিজের কিছু থাকলে সেটাও কিনি, সাথে একটু ঘুরি, ভালো লাগে। তো এরপর দেখা যায় যে বাসায় আসার সময় বাচ্চাদেরকে নিয়ে একবারেই বাসায় আসি। তারপর তো মোটামুটি আরও ব্যস্ত 2 ঘন্টা কাটাতে হয়। এভাবেই দিন যাচ্ছে, মানে যেদিন ছুটি সেদিনও ছুটি নাই বলতে পারেন। তারপরও লাইফটাকে যেভাবে যাচ্ছে সেভাবেই উপভোগ করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। আজ আমি নোয়াখালীময় রান্নাবান্না করছি। খুব পছন্দের একটা তরকারি, সেটা হচ্ছে শুকনা শিমের বিচি দিয়ে শক্ত মুরগি। তো এখানকার শক্ত মুরগি হচ্ছে লাল যে মুরগিটা, ওটা বেশ মানে শক্তও হয়, প্লাস টেস্টটা অনেকটা না আমাদের দেশি মুরগির মতো। তো ওটাকে আমি প্রেশার কুকারে প্রথমে একটু কষিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর শিমের বিচিটাকে আমি আগেই একটু ভাজি করে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাও আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। খুব তাড়াতাড়ি এই তরকারিটা রান্নাও হয়ে যায়। আর এই মুরগিটা যেহেতু একটু শক্ত, প্রেশার কুকারে রান্না করলে দেখা যায় স্বাদটাও না বেশ ভালো আসে। একটু তেলে ঝালে আর ঝোলে এই তরকারি রান্না করলে বেশি মজা। তো আমি আরেকটু ঝোল রেখেছিলাম, যেহেতু ডালের তরকারি অনেকটা কমে ঘন হয়ে এসেছে, এর থেকে বেশি এটা আর কমবে না। তো আজ এর মাঝে ওই যে বলেছি একটু বেশি রান্না করব, তাই একটু এক্সট্রা মাছ করছি, সবজিরও একটা তরকারি করেছি। তবে এর মধ্যে মজার আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে শুটকির ভর্তা। এখানে আমি লইট্টা শুটকিটাই নিয়েছি, আর এটা কয়েকটা স্টেপেই করা যায়, আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা করতে পারবেন। প্রথমে যেটা করছি, শুটকিগুলোকে ছোট ছোট করে কেটে আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। নর্মালি আরেকটা ভর্তা করে, সেটা হচ্ছে শুটকিকে এরকম ছোট ছোট করে কেটে তাওয়ায় ভেজে সেটা সরাসরি ভর্তা করে, তবে আজকে আপনাদের সাথে একটু ভিন্নভাবে শেয়ার করছি। যারা শুটকির ভর্তা পছন্দ করেন কিন্তু গন্ধটা আপনাদের ভালো লাগে না, তাদের জন্য এই ভর্তার রেসিপিটা। তো এখানে মোটামুটি হাত দেওয়া যাচ্ছে না, ঠিক ওরকম গরম পানি আমি নিয়েছি। এবং এই শুটকিগুলো যদি শক্ত হয় সেক্ষেত্রে একটু লম্বা সময় ভিজিয়ে রাখবেন। আমার এই শুটকি মাছগুলো খুব একটা শক্ত না, ওই কারণে আমি 20 থেকে 25 মিনিটের মতোই ভিজাচ্ছি। হাত দিয়ে এভাবে চাপা দিলে যখন দেখবেন যে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে শুটকি মাছটা ভিজানো হয়ে গেছে। কারণ এই ভর্তাটা তৈরি করতে আমাদের একটু গলা গলা শুটকিই লাগবে। তো এর মধ্যে এই শুটকি মাছগুলোকে আমি একেবারে ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে এর মধ্যে বালু না থাকে। আমি এই ভর্তাটা 2টো স্টেপে করব, তবে আপনারা চাইলে একটা স্টেপেও করতে পারেন। আমি রান্না করতে করতে আপনাদেরকে সেই স্টেপগুলো বুঝিয়ে দিব। তো এখানে মোটামুটি আমাদের পেঁয়াজটা একটু বেশিই লাগবে, প্রায় 1 কাপের বেশি পেঁয়াজ আমি দুভাবে নিয়েছি। কিছু চাঙ্কি করে কেটে নিচ্ছি, এটা আমি বেটে ফেলবো। আর কিছু আমি পরবর্তীতে বেরেস্তার মতো করে এই ভর্তার সাথে মিলাবো। ধনিয়াটাও নিচ্ছি এই ভর্তায়, আপনারা চাইলে ধনিয়াটা দিতে পারেন, চাইলে ইগনোর করতে পারেন। আর অবশ্যই আমাদের অনেক বেশি রসুন লাগবে, যেহেতু এটা শুটকির ভর্তা। প্রথমে একটা প্যানে খুবই অল্প পরিমাণে তেল নিচ্ছি, আর এখানে হচ্ছে আমি যে ভিজিয়ে রাখা শুটকিগুলো সেগুলো একটু টেলে নিব। আপনারা চাইলে তেলটা এখানে 1 চা চামচও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই লবণটা দিয়ে নিচ্ছি। আর এই শুটকিটা কতটা ভিজেছে আসলে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। শক্ত শুটকি দিয়ে করলে এটা হবে না, তাই শুটকিটাকে খুব ভালো করে ভিজিয়ে নেবেন। পরবর্তী স্টেপটা খুবই সহজ, আপনারা শুধু মিডিয়াম আঁচে রেখে এই শুটকিগুলোকে 7-8 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেবেন। এখানে আমি অনেক বড় সাইজের একটা রসুন ছিলে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি শুকনা মরিচ। এগুলো আপনারা আলাদাও টেলে নিতে পারেন, তবে আমি একই সাথে টেলে নিচ্ছি। আর এই যে রসুনটাকে একদম নরম করে ফেলবো না, তবে রসুনের গায়ে যাতে একটু পোড়া পোড়া ভাব লাগে বা মরিচের গায়ে যাতে একটু পোড়া ভাব হয় সেটা খেয়াল রাখবেন, এতে করে ভর্তার মধ্যে না খুব সুন্দর একটা স্মেল হয়।
প্রায় ৯-১০ মিনিটের মতো ভাজি করেছি আর এগুলো একদম ঝরঝরে হয়ে গেছে, দাগও এসেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের বেশি পেঁয়াজ। এই পেঁয়াজটা জাস্ট একটু নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ করব, এটাকেও নরম করব না, কারণ কাঁচা পেঁয়াজটা আসলে স্বাস্থ্যের জন্য যেহেতু ভালো না, ওই কারণে আমি একটু ছেঁকে নিচ্ছি। আর এই ভর্তাটা আপনারা ৩-৪ দিন ফ্রিজে রেখেও খেতে পারবেন, তবে আপনারা চাইলে এটার মধ্যে কাঁচা পেঁয়াজটাও অ্যাড করতে পারেন। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ১ মিনিটের মতো রেখেছি, এবার চুলাটা অফ করে দিয়েছি। আর এখানে আমি যে মরিচটা ব্যবহার করছি কিছুটা ঝাল, ভর্তা ঝাল হলেই মজা লাগে, ওই কারণে আসলে মরিচের কথা বলছি না, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে মরিচটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এখন এই সব কিছুকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে কিংবা পাটায় বেটে নিলে আমাদের মজাদার একটা ভর্তা রেডি। যারা আসলে শুটকিতে একটা স্মেল পান কিংবা কাঁচা পেঁয়াজের স্মেল পান, তারা এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন, খুবই সুস্বাদু হয়। তবে আজকে আমি এগুলোকে দ্বিতীয় স্টেপে আরেকবার চুলায় বসাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে এই ভর্তাটা কেন জানি খুব বেশি মজা লাগে, ওই কারণে আজকে আমি আমার মতো করেই বানাচ্ছি। তো যাক, এখানে আমি সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, মানে মোটামুটি একেবারে মিহি করে বেটে নিয়েছি। এবার আমি দ্বিতীয় স্টেপটা করছি, এখানেও আমি কিছুটা তেল দিয়েছি, আর এই তেলে আমি হাফ কাপের বেশি পেঁয়াজ কুচি একটু ভেজে নিব। এটাকে পুরো বেরেস্তাও করব না, আবার একেবারে কাঁচাও রাখবো না, মোটামুটি মিডিয়াম টু হাই হিটে রেখে এগুলোকে একটু লালচে করে নিয়েছি, এতে করে এই ভর্তাটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল হবে। এবার এখানে শুটকি সেই ভর্তাটা মিলিয়ে দিচ্ছি। এগুলোকে অনেক বেশি চুলায় ভাজি করে শক্ত করে ফেলা যাবে না, আমি জাস্ট হাই হিটে নেড়ে চেড়ে এই পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আর ওই যে ধনিয়ার কুচি সেটা দিয়ে জাস্ট নেড়ে চেড়ে নামিয়ে নিব। তবে আপনারা এই স্টেপটা যদি ইগনোর করতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা এই ধনিয়াটা আগেই যখন একটু ভেজেছিলাম তখন দিয়েও আপনারা নামাতে পারেন। আবার চাইলে দ্বিতীয় স্টেপে এই পেঁয়াজটা তেলে না ভেজে কাঁচা পেঁয়াজ কাঁচা ধনিয়া দিয়েও আপনারা মাখিয়ে নিতে পারেন। আসলে যারা পেঁয়াজটা কাঁচা খেতে পছন্দ করেন, তারা চাইলে এই পেঁয়াজটাকে কাঁচা রাখতে পারেন। আমি কয়েকভাবে স্টেপগুলো বলে দিয়েছি, যেভাবেই করেন না কেন এই ভর্তাটা খুবই মজার হয়। আর এভাবে পেঁয়াজ ভেজে করাতে হয় কি, এটা আমি ২-৪ দিন ফ্রিজে রেখে খেতে পারবো, যেহেতু সবসময় আসলে ভর্তা ভাজি করা হয় না। আজ হাতে বলেছি না এক্সট্রা একটু সময় আছে, তো রান্নাবান্না শেষ, সব কিছু ক্লিন করে নিয়েছি। তবে আজকে আমাকে একটু কেক বানাতে হবে। কাল নাফিসাদের ট্রিপ আছে। নাফিসা মাঝে মাঝে আমার হাতে বানানো কেকগুলো স্কুলে নিয়ে যায়, ওর বান্ধবীরা খেয়ে খুবই মজা পায়, তো মাঝে মাঝে ওদের কেক বানিয়ে দেয়। কাল ওরা রিকোয়েস্ট করেছে ওদের যেহেতু ট্রিপ আছে আমি যাতে ওদেরকে একটু কেক বানিয়ে দিই, তো ওই কারণে ভাবছি কেকটা এখনই বসিয়ে ফেলি, কারণ বাচ্চারা স্কুল থেকে আসার পরে আর সময় হয়ে ওঠে না। আজকে আমি ৫টা পাউন্ড কেকের ব্যাটার তৈরি করব, তো কিসে বানাবো ভাবছিলাম যে একবারেই বানাবো কি না, পরে ভাবলাম যে না, যেই সাইজে আমি সবসময় বানাই ওখানেই বানাই, দেখতে ভালো লাগবে। তো বানাতে বানাতে আপনাদের সাথে একটু গল্পও করি। এখন আমি ব্যস্ত একজন মা। আমি যে শুধু ব্যস্ত মা তা না, এরকম অনেকেই আছেন, অনেকেই সবার মুখে একটু হাসি রাখার জন্য কিংবা পরিবারে একটু হাসি খুশি বজায় রাখার জন্য আমার মতো অনেকেই অনেক কিছু করছেন, কেউ হয়তো কম করছেন, কেউ হয়তো বেশি করছেন, তবে প্রত্যেকটা মাই কিন্তু ওনার জায়গায় ওনার বেস্টটা দেওয়ার চেষ্টা করছে। আমি বলবো যারা প্রপার মন মানসিকতা তাদের কথাই। এর মধ্যেও কেউ আছেন দায়িত্বের খাতিরে যতটুকু করার করছেন, বাকিগুলো ফেলে রাখছেন, বা ওনারা হয়তো ওই যে শেয়ারিং সেটা নিয়েও যুদ্ধ করছেন। আমার কাছে কেন জানি ওগুলো ভালো লাগে না, তো আমি আমার মতো করে করি, সেজন্য বকাও খাই। তবে দিন শেষে আমি আমার কাজগুলোতে খুশি। তো এই খুশির মাঝখানেও মাঝে মাঝে চিন্তা করি যে একটা সময় আমি মেয়ে ছিলাম, অনেক অবসর সময় ছিল, তো তার মধ্যেও দেখা গিয়েছে হয়তো পড়ালেখা নিয়ে ব্যস্ত, হয়তো সময়ের সাথে বিভিন্ন কারণ নিয়ে ব্যস্ততা থাকেই। সবার ব্যস্ততা থাকে, সবাই আবার সেখান থেকে বের হয়েও আসতে পারে, জীবনটাকেও উপভোগ করতে পারে। তবে একজন মা হিসেবে যেমন দায়িত্ব আছে, তিনি যে পরিবারের সদস্য সেই পরিবারেরও দায়িত্ব আছে। সব কিছু মিলে চাইলেও না অনেক কিছু করা যায় না, তো সেই কারণে আমি সবসময় এখন এটাই ভাবি যে মেয়ে হিসেবে যে ব্যস্ততা সেটাকে কিন্তু অনেকটা ছাড় দেওয়া যায়।
আপনার কাছে আপনার মেয়ে হোক কিংবা পরের মেয়ে হোক, যার মেয়েই থাকুক না কেন, তাকে একটু সুযোগ দিবেন জীবনটাকে উপভোগ করার। একটা মেয়ে পড়তে পছন্দ করে, জিনিস পছন্দ করে, খেতে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে। চেষ্টা করবেন আপনার পাশের যে মেয়েটা, সে মেয়েটা কী পছন্দ করে সেটা বোঝার জন্য। হয়তো বা আপনি বুঝতে পারলে তাকে একটু সুযোগ করে দিবেন। একটা বয়স আসবে যখন হয়তো আপনার একটু বয়স হয়ে যাবে, তবে সেই মেয়েটাও কিন্তু একটা সময়ে একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে। তখন আপনার সে ভালো খারাপগুলো কিন্তু সে মনে করবে। সবচেয়ে বড় কথা হলো, সেও একটা সময় খুব ব্যস্ত হয়ে যাবে, আর আপনি যে তার একটা মুহূর্তকে সুন্দর করেছেন, একটা সময়কে সুন্দর করেছেন, সে কিন্তু ব্যস্ত থাকলেও সেই কথাগুলো মনে করবে। এবং তার সেই ভালো লাগা থেকে, তার মনের থেকে, তার অন্তর থেকে যে দোয়াটা ছড়াবে, সেই দোয়ার আলো আপনার সাথে একালেও থাকবে, পরকালেও থাকবে ইনশাআল্লাহ। এর মাঝে আমার কেকগুলো বানানো শেষ। যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি, মনে হলো যে একটু মার্বেল প্রিন্ট করি। একদম ইনস্ট্যান্ট করেছি। এটাতে চকলেট ফ্লেভারও হবে না কিংবা চকলেটের কোনো ঘ্রাণও করবে না। ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে এটাও আপনাদের সাথে শেয়ার করব। হাতে একেবারেই সময় নেই। বাচ্চাদের যেহেতু স্কুল থেকে আনতে হবে, ওই কারণে ঝটপট করে বানিয়ে আজ বেকিংয়ে দিয়ে দিয়েছি। এরপর আবার স্কুলেও চলে গিয়েছি। এর মাঝে বাচ্চাদের নিয়ে এসেছি, ওদেরকে গা গোসল ধুয়ে রেডি করেছি। এরপর ওই যে সকালে ব্যাটারটা তৈরি করা ছিল খোলাজা পিঠার, সেটা ওদেরকে বানিয়ে দিচ্ছি। আমার দুই মেয়ে মাশাল্লাহ খুব পছন্দ করে খায়। আয়াত আসলে ছোট মানুষ তো, ওই যে আমরা খাই তখন আমাদের সাথে একটু একটু খায়। সকালে এই পিঠাগুলো ঠিকঠাক মতো হয়েছে, তবে এখন কেন জানি আর উঠতে চাচ্ছিল না। আমার কাছে মনে হচ্ছে যে ডিম দেওয়া ছিল, সেটা অনেকক্ষণ মানে ভিজেছে, ওই কারণেও হতে পারে। যাক, তারপরও ওদের পছন্দ মোটামুটি আজ হয়েছে। আমি আসলে খোলাজা পিঠা অনেকক্ষণ ভিজিয়ে রাখি না, যেদিন বানাই কিছুক্ষণ আগে ভিজিয়ে তারপরে একবারেই বানিয়ে ফেলি। তো এটাও নতুন একটা অভিজ্ঞতা হলো বলতে পারেন। এটা কি পিঠা খাওয়া? পিঠা। পিঠা তো খাও, পিঠা তো হচ্ছে এইভাবে এভাবে দেয় পিঠা, এটা তো পিঠা। আসলে তোমরা খাবা না? সব তো ঠান্ডা হয়ে যাচ্ছে। অনেক মজা। আয়াত এবার খেলো এটা, এই পিঠাটা। তোমরা বসে যাও। হ্যাঁ, এটা আন্টি পাঠিয়ে দিয়েছে। আরেকজন আমাকে কেন চুপে দিচ্ছে বলো? পিঠা খেয়ে মজা পেলো, সেই জন্য আমাকে আমি যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই পর্যন্ত ধরেন সকালের ডিউটি শেষ করলাম, স্কুলের মিশন শেষ করলাম, এরপরে হচ্ছে সন্ধ্যার ডিউটি শুরু। তোমরা তো মিক্সড আপ করে ফেলছো, তোমাদের তো গ্রে আর হোয়াইট ছিল, এখন তো Yes, it's fine. ওই যে একটা কথা আছে না, মেয়ে মানুষদের আলমিরা ভর্তি কাপড় থাকে, কোথাও যেতে তাদের জানি কাপড় নাই। তো আমার বাচ্চাদের অবস্থা হয়েছে তাই। আমি ওদের হ্যাঙ্গার আলাদা করে দিয়েছি, কারণ হ্যাঙ্গিং জিনিসগুলো একটা সাইডে রাখো আর ফোল্ডিং জিনিসগুলো আলাদা আলাদা পার্টে রাখো। তারপরও দেখা যায় যে সব মিক্সড আপ করে ফেলে। তো আজ বিএনএম থেকে এই ভেলভেটের হ্যাঙ্গারগুলো নিয়ে এসেছি। আমার কাছে বেশ চিপি মনে হলো। 6 পাউন্ডে 20টার মতো হ্যাঙ্গার দিয়েছে। দুই বোনের নর্মাল কাপড় একই রেলে থাকে, ওই কারণে একজনকে সাদা একজনকে গ্রে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি তুলে নিতে পারে। আর আজ ব্ল্যাক এনে দিয়েছি, বলেছি পার্টি ড্রেসগুলোও ঝুলিয়ে রাখো, আর ব্ল্যাক হ্যাঙ্গার হওয়াতে খুব সহজে সেটাও পেয়ে যাবা। তো আমার বড় মেয়েটা মাশাল্লাহ খুব গোছানো, তবে ওই যে ছোট একজন আছে, ও মাঝে মাঝে সব এলোমেলো করে ফেলে। তো আজ আবার গুছিয়ে দিলাম। আল্লাহ, এই অল্প কতক্ষণে এত হয়ে গেল? জি বাবা। না বাবা, সেটা জানি না, বাট সকালে ঘুম থেকে উঠেই আজ স্নো দেখেছি। এরপরে তো বৃষ্টিতে সব ধুয়ে মুছে গেছে। আর এর মাঝে জাস্ট 10 মিনিটের মতো হালকা একটু স্নো পড়েছে, তাতেই সব সাদা। তবে এটাও থাকবে না, হয়তো রাতের বৃষ্টিতে আবার এটাও ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। ওভেন অফ করে আমি এই কেকের উপরে কাপড় দিয়ে একটু ঢেকে তারপরে আসলে বাচ্চাদের আনতে চলে গিয়েছি। এর মধ্যে ঢাকনা দেওয়াই ছিল। কেকটা কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। যখন মেহমান আসে কিংবা হয় না কোনো পার্টির জন্য যদি বানান, আপনারাও এরকম একটু মার্বেল প্রিন্ট করতে পারেন, দেখতে কিন্তু খুব চমৎকার হয়। খুব যে বেশি কষ্ট হয় তাও না। শেষ ব্যাটারে একটু চকলেট পাউডার মিলিয়ে মাঝে মাঝে দিয়ে চামচ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে প্রিন্টটা করে নেবেন।
তবে বেকিংয়ের টাইম কিংবা অন্যান্য যেই উপকরণ সব সেমই থাকবে। আজ আপনাদের সাথে আমার খুব ব্যস্ত একটা দিন শেয়ার করেছি, সেই সাথে আমার এলোমেলো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।